আজকে একদম অন্য কিছু দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমাদের ওদিককার লেখাপত্র সবই তো চলছে, তার মধ্যে আজকে একদম অন্য মির্জা গালিবের ওপরে লিখেছেন শুভময় রায়। মির্জা গালিব মৃত্যুর সার্ধশতবর্ষে ফিরে দেখা। মির্জা গালিবের জন্ম হয়েছিল যখন রবীন্দ্রনাথের বয়স 8, তাই তো? কারণ আমার যতদূর মনে পড়ছে ওনার জন্ম হয়ে না, মৃত্যু বলছি, জন্ম নয়, ভুল। উনি মারাই গেছেন রবীন্দ্রনাথের 1861, আর উনি মারা গেছেন 1869, মানে 69 মারা গেছিলেন। 1869 মির্জা গালিব মারাই গেছেন। জন্ম হয়েছিল 1797, হ্যাঁ 1797। সেই মির্জা গালিব এখনও সমানভাবে জনপ্রিয়। এমন তার কবিতা, হ্যাঁ মির্জা গালিব, তুই পড়েছিস না? শুভময় রায় খুব ভালো লেখেন, এত সুন্দর ওনার প্রাঞ্জল করে। দাদা এসে গেছেন, ভালো হয়েছে। এখন আমরা তাহলে মির্জা গালিব সার্ধশতবর্ষে ফিরে দেখা শুভময় রায়ের লেখাটা দিয়ে আজকের আমরা অনিবার্য সাহিত্য পাঠের আসর শুরু করি। রুবি এসে গেছে। হাই রুবি, কেমন আছিস রে রুবি? রোজ রোজ দেখা হচ্ছে, আমাদের ভালো লাগছে। তো সেটাই যে একজন রবীন্দ্রনাথ যেমন তার লেখাকে নিয়ে আমরা রোজ বাঁচি, দিন যাপন করি রবীন্দ্রনাথকে নিয়ে। সেই ভাবতে অবাক লাগে, রবীন্দ্রনাথ যখন ছোট্ট ছেলে তখন মির্জা গালিব মানে মারাই গেছেন। রবীন্দ্রনাথ 1861, উনি 1869। আর কিন্তু মির্জা গালিব এখনও মানে ভাবা যায় কিভাবে বেঁচে আছেন সব কবি সাহিত্যিকদের মধ্যে, আমাদের সবার মধ্যে। এটা কে এসছে? আচ্ছা চলো শুরু করি। মির্জা গালিবের জীবনটাও এত, আমি কিছুদিন ধরে মধুসূদনকে নিয়ে একটু পড়াশোনা করছি। আমাদের মনে আছে, আমাদের একটা পাঠ্য ছিল, শঙ্করী মনে আছে তোর, বঙ্গ সাহিত্যের 3 কবি? সেটাতে আমরা রবীন্দ্রনাথ, নজরুল আর মধুসূদনকে নিয়ে ওই বইটা ছিল, র্যাপিড রিডার ছিল আমাদের। তখন মধুসূদনকে নিয়ে আমরা পড়েছিলাম। এত ভালো ছিল বইটা, বঙ্গ সাহিত্যের 3 কবি। তো এখন মধুসূদনকে নিয়ে কিছুদিন ধরে আমি একটু পড়াশোনা করছি। আগামীতে মধুসূদনকে নিয়ে কিছু কাজ আমাদের করার ইচ্ছা বিহান থেকে। এত জীবনটা যে মধুসূদনের এত মানে কি চ্যালেঞ্জিং, অদ্ভুত একটা জীবন। এত একজন সচ্ছল পরিবারের ছেলে হয়ে কি অন্যরকম জীবন, কি দুঃখ দারিদ্র, আর অথচ কি লেখাগুলো পড়লে, আজকেই সকাল থেকে পড়ছিলাম বীরাঙ্গনা কাব্য, আমাদের পাঠ্য ছিল, মনে আছে নিশ্চয়ই সবার। কি সুন্দর, একটু মনে হয় না যে আমরা ভাষার দিক থেকে, ভাষাটা তো আস্তে 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 বিবর্তন বলবো না, ভাষাটা যেভাবে এগিয়ে চলেছে, ভাষাটা অনেক আমাদের কথ্য হয়ে এসেছে, লেখার ভাষা অনেক, আমরা মুখের ভাষাই এখন লেখা হয়। কিন্তু মধুসূদন পড়তে একটুও তো কঠিন লাগে না, এত সুন্দর লাগছিল। সকাল থেকে পড়ছিলাম, প্রথমে পড়লাম শকুন্তলার চিঠিটা, হ্যাঁ কি সুন্দর। তারপরে দ্রৌপদীটা একটু শুরু করেছিলাম। যাই হোক, অনেক, কিন্তু আমার একটা দুজনে কেন এই কথাটা বললাম, যে দুজনের জীবনের মধ্যে যেন অনেকটা সাযুজ্য আছে। ঠিক আছে, দারিদ্র 1 নম্বর কথা,
আম, ঠিক আছে, তাহলে শুরু করি। টুরি এসছিস? টুরি কেমন আছিস? অসিতদা এসে গেছেন, ঠিক আছে, খুব ভালো হলো। শুরু করার আগে অসিতদা এসে গেছেন। অসিতদা, আমরা পুজো সংখ্যা, আমাদের উৎসব সংখ্যায় আছি। আজকে মির্জা গালিবের ওপর লেখা পড়ছি, শুভময় রায়ের লেখা। তাহলে শুরু করি। মির্জা গালিব মৃত্যুর সার্ধ শতবর্ষে ফিরে দেখা। একবিংশের পাঠক মির্জা গালিব সম্পর্কে তথ্যানুসন্ধান করতে গিয়ে অবশ্যই যে কাজটি করে থাকেন তা হল সর্বজ্ঞ উইকিপিডিয়ার সাহায্য নেয়া। গালিব বর্ন মির্জা আসাদুল্লাহ বেগ খান 27 December 1797, 15 February 18 to 1869, was a prominent Urdu and Persian poet during the last years of the Mughal Empire. He used his pen names Ghalib and Asad. শর্মিলি এসে গেছিস, খুব ভালো। ঠিক এই জাস্ট শুরু করলাম। এই ধরনের তথ্য ভাণ্ডার কি সত্যি মানুষকে যথার্থভাবে চিনতে সাহায্য করে? না, করে না। কারণ দোষে, গুণে, প্রতিভায়, অপদার্থতায়, অহংকারে, দীনতায়, সাহসে, কাপুরুষতায় আজও এই মানুষটিকে সম্পূর্ণ বুঝে ওঠা প্রায় অসম্ভব একটি কাজ। যে কোনো কবি, আমি মধুসূদনের এটা পড়ছিলাম যখন, জীবনীটা, এই আমরা তো খুব আউটলাইন ভাবে জানি মানুষকে, কিন্তু তার চিঠি পড়লে, তিনি বিদ্যাসাগরকে যে চিঠি লিখেছেন সেই চিঠিগুলো পড়ছিলাম, তখন মানুষটাকে সত্যি সত্যি ভাবে চেনা যায়। ঠিক আছে, মধুসূদনের কথা পরে বলবো। আমি আসলে মধুসূদনের মধ্যে খুব ডুবে আছি কদিন ধরে। মির্জা নওশাহ আসাদুল্লাহ খাঁ গালিবের জন্ম আগ্রায় মামার বাড়িতে। শৈশব কেটেছে ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায়। তুর্কি ভাগ্যসন্ধানী কওকান ব্র্যাকেটে কুক্কান বেগ ছিলেন তার পিতামহ। দিল্লিতে বাদশাহ শাহ আলমের 50টি ঘোড়ার ঘোড়সওয়ার দলের অধিনায়ক ছিলেন তিনি। পূর্বসূরীরা ছিলেন সমরকন্দের সৈনিক। গালিবের বাবা যখন আলোয়ারের যুদ্ধক্ষেত্রে মারা গেলেন, গালিব তখন দুগ্ধপোষ্য শিশু। কাকা নাসরুল্লাহ বেগ খাঁর আকস্মিক মৃত্যুকালেও তিনি ছিলেন কিশোর নাবালক। তাদের পারিবারিক জায়গির ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে বছরে 700 টাকা পেনশন বরাদ্দ করেন। কাকা মারা যাওয়ার পর তার অভিভাবকের দায়িত্ব নিয়েছিলেন মাতামহ, যিনি তার শিক্ষা দীক্ষার বিষয়ে কোনো অবহেলা করেননি। গালিবের এই সময়টি কেটেছে আগ্রায়। মক্তবে পড়াশোনার সময় 9-10 বছর বয়সেই তিনি মুখে মুখে শের শায়েরি রচনা করে শিক্ষকদের অবাক করে দিতেন। সেই সময় ফার্সি পণ্ডিত আব্দুস সামাদ ইরানি ভারতে এসেছিলেন এবং তার কাছে ফার্সি ভাষা শিক্ষার দুর্লভ সুযোগ পেলেন গালিব। প্রথমে ছদ্মনাম হিসেবে তাখাল্লুস ও পরে আসাদ শব্দ দুটি ব্যবহার করেছেন তিনি। কিন্তু পরিণত বয়সে তিনি মির্জা নওশার পরিবর্তে মির্জা গালিব নামেই লিখেছেন অসংখ্য শায়েরি। গালিবের বয়স তখন 13। তখন দিল্লির অভিজাত লোহারু কুলের উমরাও বেগমের সঙ্গে তার বিয়ে হয়। সেই সময়ের কথা পরিণত বয়সে লিখেছেন গালিব। 7 रजब 1225 को 9 अगस्त 1810 मेरे वास्ते हुक्म दवा में हवस सादिर हुआ। एक बेड़ी यानी बीबी मेरे पाँव में डाल दी और दिल्ली शहर को जिंदान मुकर्रर किया और मुझे उस जिंदान में डाल दिया। বাংলা অনুবাদে বলা যায় 7 রজব 9 আগস্ট 1810 তারিখে আমার জন্য যাবজ্জীবন কারাবাসের বিধান হলো। একটি বেড়ি অর্থাৎ বিবি আমার পায়ে পরিয়ে দেওয়া হলো, আর দিল্লি শহরকেই কারাগার সাব্যস্ত করে আমাকে সেই কারাগারে নিক্ষেপ করা হলো। 1 সেকেন্ড, আমার পুশিন ডাকছে। কি হলো? এসো, ঘরে এসো। পুশিন আবার এসে দরজা খোলা ঢুকতে পারছে না, আবার ডাকছে, দরজা খুলে দিতে হবে। এ কি গালিবের স্বভাবজ জীবন নিয়ে রসিকতা, নাকি নিবিড় অনুভবের আত্মমন্থন, তা বোঝা দুষ্কর। সেই সময়ে দিল্লিতে মোগল সাম্রাজ্য ভেঙে পড়েছে।
শাহ আলম গত হয়েছেন। পুত্র দ্বিতীয় আকবর শাহ নামে বাদশাহ, কিন্তু আসলে পুত্র আকবর শাহ নামে বাদশাহ, কিন্তু আসলে ক্ষমতার সূত্রধর তখন ইংরেজ। মাসিক 10,000 টাকার মাসোহারা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাকে। সাম্রাজ্যের এই উত্তরাধিকার নিয়ে দ্বিতীয় আকবর শাহের পুত্র বাহাদুর শাহ জরুর সিংহাসনে বসলেন 1837 সালে। এই সম্রাট উর্দু সাহিত্যে কবি জরুর নামে পরিচিত ছিলেন। শুধুমাত্র লালকেল্লার মধ্যেই তার বাদশাহী রাজ। সঙ্গে ছিল পারিবারিক অশান্তি, আর্থিক অনটন, ইংরেজের ঘৃণা। তাই সাহিত্যকেই আশ্রয় করে বাঁচতে চেয়েছিলেন তিনি। কাব্য রচনা করে কোনো কুশলী কবিকে দিয়ে তিনি তা শুধরে নিতেন। প্রথমে শাহী নাসির সম্রাটের গুরু ছিলেন, তারপর বহুদিন কবি জৌককে উস্তাদ মেনেছিলেন তিনি। কবি জৌকের মৃত্যুর পর 1854 সালে তার উস্তাদ হলেন মির্জা গালিব। গালিবের এই সম্মান যতটা না কাঙ্ক্ষিত ছিল, মাসোহারার ব্যবস্থাটা ছিল ততটাই প্রয়োজনীয়। শুধু বাদশাহ নয়, কবি যশপ্রার্থী অনেক কবির কবিতাই কবিরা দেখে নিতেন, কিন্তু গালিব সে পথে হাঁটেননি। যদিও তাকে ওস্তাদ মানতেন সেকালের অনেক কবি। অন্তস্থ অহংকারের জন্য বা অবিচলিত আত্মবিশ্বাসের জন্য গালিব কাউকে গুরু বলে মানতেন না। সম্ভবত অন্তরের গভীরে কবি বেদিলকে তিনি কিছুদিন গুরু মেনেছিলেন। 25 বছর হতে না হতেই 1002 শের বেদিল ঘরানায় নানা মুশায়রা উপলক্ষে তিনি রচনা করেছিলেন। সেই সব শের শায়রি শুনে মীর তকি মীর ভবিষ্যৎবাণী করেন, अगर इस लड़के को कोई काबिल उस्ताद मिल गया और उसने इसे सीधे रास्ते पर डाल दिया तो लाजवाब शायर बनेगा, वरना मुहम्मल ब्रैकेटे অর্থহীন বকনে लगेगा। কাউকে উস্তাদ না মেনেই গালিব এই ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করেছিলেন। এই চূড়ান্ত অহংকারের কারণেই ফার্সি কবি আমির খুসরু ছাড়া আর কাউকেই গালিব ধর্তব্যের মধ্যেই আনতেন না। ফয়জি সম্পর্কে বলতেন, তার কিছু কিছু লেখা ভালো, কাতিল বা ওয়াকিফকে কবি বলে মানতেই চাইতেন না। গালিবের এই রূঢ় অহংবোধের কারণেই কলকাতার উর্দু সাহিত্যিক মহলে প্রতিবাদের ঝড় উঠেছিল। আমাদের সাংস্কৃতিক রাজধানীর সংস্কৃতি মহলের সঙ্গে তার সম্পর্ক কখনোই ইতিবাচক বা মধুর হয়নি। তবে ভারতের সর্বত্রই তার সাহিত্যিক বন্ধুর অভাব ছিল না। তাদের পরামর্শই তিনি একমাত্র গ্রাহ্য করতেন। ইদানিং যে নাতিবৃহৎ দিওয়ানে গালিব কাব্য সমগ্র পাওয়া যায়, সেটি প্রকাশ করার সময় শয়ে শয়ে শের শায়রি এক বিদগ্ধ বন্ধুর নির্দেশে গালিব কেটে বাদ দিয়েছিলেন। কিন্তু অহংকারী গালিবের আত্মবিশ্বাস ছিল অটল। চটকদার শব্দ, আবেগের আতিশয্য তখনকার মুশায়রাগুলিকে জমিয়ে রেখেছিল। এদের মাঝখানে গালিবের বলিষ্ঠ সত্য ভাষণ অনাস্বাদিত পূর্ব ছিল। এই জন্যই তিনি ছিলেন অনন্য ও দ্বিতীয় রোহিত। গালিবের পরিণত বয়সের উর্বর জীবনের প্রায় সবটাই কেটেছে নিদারুণ অর্থকষ্টে। অথচ আলস্যজনিত কারণে নিয়মিত অর্থোপার্জনের কোনো চেষ্টাই করেননি গালিব। দরবারে দরবারে প্রশস্তি লিখে পাঠাতেন অর্থের তাগিদে। আপাদমস্তক ঋণগ্রস্ত ছিলেন তিনি। আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও মহারানী ভিক্টোরিয়াকে প্রশস্তি লিখে পাঠিয়েছিলেন। কি হলো? এই দেখো এদিকে, এদিকে, এই দেখো এদিকে, দেখেছ? পড়াশোনা চলছে, কত লোক দেখছে। যাও। আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও মহারানী ভিক্টোরিয়াকে প্রশস্তি লিখে পাঠিয়েছিলেন। কারাবাস তার নির্বন্ধ ছিল অমোঘ ললাট লিখন। একদিকে সর্বশান্ত দেউলিয়া, অন্যদিকে রমজানের সময়ও জুয়া ও মদ্যপান ইত্যাদির জন্য 3 মাস কারারুদ্ধ ছিলেন তিনি। অথচ তার আত্মাভিমান তিলমাত্র টলে যায়নি। 1852 সালে দিল্লি কলেজে ফার্সির প্রধান অধ্যাপকের পদ খালি হওয়ায় বন্ধুদের উৎসাহে গালিব সেই পদের জন্য প্রার্থী হলেন। ভারত সরকারের শিক্ষা সচিব মিস্টার টমসন কবির অনুরাগী ও পূর্ব পরিচিত ছিলেন। কিন্তু যেহেতু সাহেব তাকে এগিয়ে এসে অভ্যর্থনা জানাননি এবং অপেক্ষা করে বসিয়ে রেখেছিলেন, তার সঙ্গে দেখা না করেই
ফিরে এলেন গালিব। একদিকে সুতীব্র আত্মসম্মানবোধ, অন্যদিকে গ্রাসাচ্ছাদন ও মদ্যপানের জন্য লাঞ্ছনা, এই বৈপরীত্য ছিল তার পরিণত বয়সের কবচকুণ্ডল। সিপাহী বিদ্রোহের সময় গালিব দিল্লিতেই ছিলেন। শহর ছেড়ে কোথাও যাবার তার জায়গা ছিল না। অনেকদিন ধরেই তার আয়ের উৎস ছিল ব্রিটিশ খাজনা বার্ষিক 750 টাকা, ও দ্বিতীয়টি ছিল মুঘল রাজবংশের ইতিহাস লেখক রূপে বার্ষিক 600 টাকা। বিদ্রোহীরা দিল্লিতে পৌঁছানো মাত্র শহরের ব্রিটিশ শাসন ভেঙে পড়েছিল। গালিব নিজের বাসভবন ছেড়ে এক পাও বাইরে বেরোননি, অথচ কোনো খাজনাই তখন তিনি পাচ্ছেন না। পরে দিল্লি স্বাভাবিক হবার পরও তিনি ব্রিটিশ কোষাগার থেকে টাকা পাননি। ইংরেজ গুপ্তচরেরা একটি ভুল খবর পেয়েছিল যে বাহাদুর শাহ আমন্ত্রিত এক দরবারে গালিব ও উপস্থিত ছিলেন এবং তিনি একটি সিক্কা রচনা করে বাদশাহকে উপহার দিয়েছেন। বাহাদুর শাহ যে নতুন মুদ্রা প্রবর্তন করতে চলেছেন তার ওপর উৎকীর্ণ হওয়ার জন্যই এই সিক্কাটি রচিত হয়েছে। কিন্তু সত্য ছিল এই যে গালিব এই সিক্কা লিখেননি। কোনো স্বল্পখ্যাত কবির এই রচনা গালিবের রচনা বলে প্রচারিত হয়েছিল। এই সব কিছুই তার কাছে ছিল অপ্রত্যাশিত। কিছু সংখ্যক গুণমুগ্ধ ব্যক্তি এই সময় তার সাহায্যে এগিয়ে না এলে আরো দুঃসহ দিন তার জন্য অপেক্ষা করছিল। সৌভাগ্যক্রমে রামপুরের নবাব ইউসুফ আলী খান তাকে এই দুরবস্থা থেকে উদ্ধার করেছিলেন। পরে ব্রিটিশ রাজশক্তির সুনজরে আসার জন্য তিনি দস্তম্বু পুস্তিকা লেখেন, যাতে তিনি তার গ্রহণযোগ্যতা ফিরে পান। 3 বছর পর 1863 সালের মার্চ মাসে গালিবকে আবার দরবারে যোগদানের অধিকার দেওয়া হয়। রামপুরের নবাবের আশ্রয়ে গালিবের সুখের দিন বেশি দিন স্থায়ী হয়নি। গালিবের কোনো জীবিত সন্তান ছিল না। বিভিন্ন সময়ে তার 7টি সন্তান জন্মেছিল, কিন্তু অতি শৈশবেই তাদের মৃত্যু ঘটেছিল। 18 মাসের বেশি কোনো শিশুই বাঁচেনি। প্রথমে তিনি তার স্ত্রীর এক আত্মীয় জৈনুল আবেদিনকে পোষ্যপুত্র স্বরূপ পালন করেন। জৈনুল পরবর্তীকালে আরিফ ছদ্মনামে কাব্য রচনা করেছেন। 1852 সালে যুবক কবি জৈনুলের মৃত্যু হয় যক্ষা রোগে। তার মৃত্যুকালে 2 সন্তান রেখে যান তিনি। গালিবের স্ত্রী এদের মধ্যে বড়টিকে নিজের কাছে এনে রাখেন। এর নাম ছিল ওয়াকির আলী খাঁ। ছোট ছেলে হুসেন আলীর বয়স তখন মাত্র 2 বছর। এই ছেলেটি গালিবের মালির কাছেই থেকে গেছিল। কিছুদিন পর এই মালি মারা যাওয়ায় ছোট ছেলেটিও গালিবের আশ্রয়ে মানুষ হতে থাকে। রামপুর যাত্রায় এই 2 নাবালক সঙ্গী হয়েছিল। 2 মাসেরও বেশি সময় তিনি রামপুরে ছিলেন। দিল্লি ফিরে যাওয়ার বিশেষ কোনো প্রয়োজন ছিল না, কারণ রামপুরের জীবনযাত্রা বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল। কাজেই গালিব এখানে দীর্ঘদিন বাসের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তা সত্ত্বেও তাকে 2 মাস পরে দিল্লি ফিরতে হয়েছিল। তার কারণ সঙ্গী শিশু দুটি অপরিচিত পরিবেশে যথেষ্ট কষ্ট পাচ্ছিল এবং ঘরে ফেরার জন্য অধীর হয়ে উঠেছিল। কিন্তু দিল্লি আসার পথে তিনি মোরাদাবাদে অসুস্থ হয়ে পড়েন। 5 দিন চিকিৎসার পর পথশ্রম সহ্য করার মতো অবস্থা ফিরে পাওয়ায় তিনি 1866 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিল্লি ফিরে আসেন। অবশেষে গালিবের নশ্বর জীবন চূড়ান্ত পরিণতির পথে দ্রুত এগিয়ে গেল। রামপুর থেকে দিল্লি ফেরার পথে যে দৈব দুর্ঘটনা ঘটে তা তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল। মাঝে মাঝেই তিনি চৈতন্যহীন হয়ে পড়ছিলেন। 1869 সালের 14 ফেব্রুয়ারি স্বাস্থ্যের এই শোচনীয় অবস্থায় তিনি সন্ন্যাস বা মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারালেন। তখনকার দিনে সর্বোত্তম চিকিৎসাতেও কোনো সুরাহা হলো না। পরের দিন 15 ফেব্রুয়ারি মধ্যাহ্নের কিছু পরেই গালিব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর আগে চেতনা অচেতনার দোলায় দুলতে দুলতে গালিব নবাব আলাউদ্দিন আহমেদ খানকে একটি চিঠির উত্তর লেখাচ্ছেন। আমি কেমন আছি কেন জিজ্ঞেস করছেন? 2-1 দিন অপেক্ষা করে আমার প্রতিবেশীদের জিজ্ঞেস করবেন। তারপর সাদির একটি শের উদ্ধৃত করে বললেন, আপনি তো আমায় দেখতে আসতে পারলেন না। বেশ, খুদা হাফিজ। জানাজাতে শোকযাত্রা। শিয়া সুন্নি 2 সম্প্রদায়ের বহু লোক গিয়েছিলেন। প্রায় সবাই সমকালে
গণ্যমান্য এবং বিখ্যাত। দফনের আয়োজন শুরু হবার অব্যবহিত পূর্ব মুহূর্তে শিয়া সম্প্রদায়ের একজন মুখপাত্র এগিয়ে এসে বললেন, গালিব শিয়া ছিলেন, তাই যদি অনুমতি করেন তো আমাদের প্রথা অনুযায়ী সব কাজ হোক। কিন্তু নবাব জিয়াউদ্দিন আহমেদ শেষ কথায় কর্ণপাত করলেন না। সব অনুষ্ঠান সুন্নি মতেই হলো। গালিব অনুগামী হালি লিখেছেন, কত ভালো হতো যদি শিয়া সুন্নি দুই পক্ষই সেদিন জানাজার নামাজ পড়তেন। গালিব তো দুই সম্প্রদায়কেই সমান জ্ঞান করতেন। ওই দিনই সন্ধ্যায় তার মরদেহ নিজামুদ্দিন নামে একটি ছোট গ্রামে নিয়ে গিয়ে লোহারু বংশীয়দের পারিবারিক সমাধিক্ষেত্রে সমাহিত করা হলো। এইভাবেই ভারতের শেষ ক্লাসিক ফার্সি ও উর্দু কবিতার নতুন কাব্যরীতির দিশারি চিরবিদায় নিলেন পৃথিবী থেকে। গালিবের জন্য যে বিশ্বের কোনো কাজই আটকে থাকবে না, তা তিনি নিজেই লিখে গেছেন। তার পাঠকদের তিনি অনুরোধ করেছেন যে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করার বা অঘোরে কাঁদবার কোনো প্রয়োজন নেই। গালিব এ খস্তা কে বগैर कतन से काम बंद है, रोई रे जार जार किया कीजिए हाय हाय क्यों। গালিব শব্দের অর্থ বিজয়ী। মুঘল সাম্রাজ্য অস্ত যাওয়ার সন্ধিক্ষণে উর্দু ও ফার্সি কবিতার রাজা মির্জা গালিব তার কাব্যে বাহ্য প্রকৃতির থেকে দৃষ্টি ঘুরিয়ে মানুষের মনোজগতের দিকে ফিরে তাকিয়েছিলেন। রবীন্দ্রনাথের মতোই তিনিও সারা জীবন মৃত্যুর মিছিল দেখেছেন আশৈশব। বাবা মা, 7 সন্তান, পোষ্য সন্তান, স্ত্রী, একমাত্র ভাইয়ের 30 বছর পাগলের জীবন এবং অপমৃত্যু। ভাইয়ের শবদেহ সৎকারের সময় বিদ্রোহের দাবানল, মৃত্যুর ঝুঁকি নিয়ে বাড়ির বাইরে অহরহ পা ফেলা, নিঃসঙ্গ দাফন কাফন ইত্যাদি কোনো কিছুই তাকে বিচলিত করতে পারেনি। হাফিজে যেমন, রবীন্দ্রনাথে যেমন, গালিবেও তেমন করে নারী প্রেম ও ঈশ্বর প্রেমের মধ্যে দূরত্ব নেই। তবুও কোথাও গালিব সংকীর্ণ ধর্মকে কবিতার বিষয়বস্তু করে তোলেননি, বরং মানব ধর্মই অসাধারণ নৈপুণ্যে তিনি মাটির কাছাকাছি চলতি ভাষায় তুলে ধরেছেন। আজও সারা পৃথিবীর মানুষের হৃদয়ে তিনি বন্দিত বিজয়ী কবি। এই বাংলায় শক্তি চট্টোপাধ্যায় সহ অনেকেই গালিবের কবিতার অনুবাদ করেছেন। একটি বিখ্যাত বাংলা বেসিক গানের সঙ্গে গালিবের একটি শেরের সাদৃশ্য দেখিয়ে এই প্রবন্ধের ইতি টানব। आए बारिश तू इतना ना बरस के ओ ना आ सके, ओ आ ना सके, जब ओ आ जाए तो इतना बरस के ओ जा ना सके। आए बारिश तू इतना ना बरस के ओ आ ना सके, जब ओ आ जाए तो इतना बरस के ओ जा ना सके। পাঠক কি মান্নাদের সেই জনপ্রিয় গানটি মনে করতে পারছেন? এখানেই শেষ হলো। শুভময় রায় তথ্যসূত্র দিয়েছেন গালিবের গজল থেকে, জানুয়ারি 1367, কবি গৌরী আয়ুবের কবি জীবনী। মির্জা গালিব অনুবাদ শ্রী গৌরাঙ্গ গোপাল সেনগুপ্ত, ন্যাশনাল বুক ট্রাস্ট। এই দুটো তথ্যসূত্র। অসিদ্ধা লিখেছে, মুগ্ধ হচ্ছি। সেই আমিও এই গালিবের বউ কিন্তু একই বছরে মারা গেছেন। গালিবের সেই যদি আমি ভুল না হই, সেই একই বছরে 1869 মারা গেছেন খুব সম্ভবত। এখানেও মধুসূদনের সঙ্গে কিরকম একটা মিল আছে। হেনেরিয়েটা আর মধুসূদনের মৃত্যু তো 3 দিন না 2 দিন আগে পরেই হয়েছিল। সবাই এসে গেছে। জয়ন্ত বলছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর। সুজাতা আন্টি, তাসিবা লিখেছে। পুণ্যপ্রিয়দা এসছো? পুণ্যপ্রিয়দা কেমন আছো গো? হ্যাঁ, কতদিন এবার শিলচর গেলাম জানো, তোমার সঙ্গে দেখা হলো না। আমি সানগ্রাফিক্স খুঁজে খুঁজে ডাবরের অপুদার গলির পাশের গলিতে ঢুকলাম, সবাই বললো এদিকে, তারপরে ভুল ভাল, তারপরে আরও আরেকটা পাশের গলিতে ঢুকলাম,
তোমার সঙ্গে দেখা করার জন্য গেছিলাম, তারপর আর হলো না। খুব খারাপ লেগেছে, আমার খুব ইচ্ছে ছিল তোমার সঙ্গে দেখা করে আসবো। অনিন্দিতা, কেমন আছিস? অনিন্দিতা আমেরিকা থেকে, আমিও তোর কথা ভাবছিলাম কদিন ধরে। অনিন্দিতা মুখার্জি, ও এখন ক্যালিফোর্নিয়াতে আছে বোধহয়, নাকি কোথায়? তোরা রিসেন্টলি কোথায় যেন গেছিস, আমি ভুলে গেছি। সজল বোস এসছেন, রূপাও এসে গেছিস, খোকন সাহা এসছেন, বিনয়ভূষণ কর এসছেন, দোলন চাপা দাসপাল এসছেন, কবি অশোক মুখোপাধ্যায় এসছেন, মানসী নন্দী রাখি, শর্মিলি তো ছিলই। তাহলে অসিতদা, সবাই এসে গেছো তোমরা। হ্যাঁ, কি ভালো না গালিবের এই লেখাটা, খুব ভালো হয়েছে। আর এটাই অবাক লাগে যে একজন মানে আমাদের দেশে যখন সিপাহী বিদ্রোহ হলো, তার কিছুদিন পরেই মারা গেলেন। তার 1858 1869 গালিব মারা গেছেন। কত বছর, মারা গেছেন 150 বছরের ওপরে, কিন্তু তার কবিতা এখনো আমরা পড়ি, এখনো আমরা মুগ্ধ হই। এই যে এখানে দাদা লিখেছেন যে আজও সারা পৃথিবীর মানুষের হৃদয়ে তিনি বন্দিত বিজয়ী কবি। সত্যি, এত মানে এটা একটা সত্যি কথা। এটাই হয়, লেখকরা বা সাহিত্যিকরা তারা তো মৃত্যুর পরেও বছরের পর বছর তাদের লেখার মাধ্যমে, তাদের রচনার মাধ্যমে, তাদের সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকেন। তাদের রচনা তাদেরকে অমর করে রাখে। কিন্তু এক একটা মানুষের, আমরা শুধু লেখাটাই পড়ি, এই জন্য জীবনী পড়া খুব দরকার। এক একটা মানুষের জীবনে কি মানে সংগ্রাম, এক একজন লেখক, এক একজন কবির, বেশিরভাগ মানুষেরই এই কত সংকট পেরিয়ে পেরিয়ে, কত সংগ্রাম, কত মৃত্যু, কত বেদনা সয়ে সয়ে কবিরা, লেখকরা পথ চলেন, তাদের সৃষ্টিকে ধরে রাখেন, সৃষ্টিকে নিয়ে এগিয়ে যান, আর আমাদের সাহিত্য ভাণ্ডারকে তারা পূর্ণতা দেন। এভাবেই সাহিত্যের ভাণ্ডার এসব অসামান্য সৃষ্টিতে ভরে আছে, যেসবের কাছে আমরা আমাদের দুঃখের সময়ে, আমাদের মন খারাপের সময়ে, আমাদের কোনো ভালো লাগার সময়ে, আমাদের ভালোবাসার সময়ে গালিবের শের, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের গান, গালিবের শায়রি, এইসবের কাছেই আমরা আশ্রয় নিই। আজকে কিন্তু বেশি সময় নষ্ট করলে হবে না। আজকে